সো এরপরে যেটা আছে, আমরা পটুয়া কামরুল হাসান সম্পর্কে আরেকটু যদি আলোচনা করতে যাই, দেশ আজ বিশ্ববিহায়ার খপ্পরে, এই আরেকটা বিষয় যে এটা কিন্তু আসলে প্রগতিশীলতার সময়ে এটা আঁকছিলেন। সো সেটাও আঁকছেন আছে পটুয়া কামরুল হাসান, দেশ আজ বিশ্ববিহায়ার খপ্পরে, এটাও কে? কামরুল হাসান। কামরুল হাসানের কিছু বিখ্যাত কর্ম আছে, তিন কন্যা। ভাইয়া এটা বলতে নাই, মেডিকেল অ্যাডমিশন টেস্টে এটা কিন্তু আসছে। নায়র, নায়র, এই একটা নায়র, এই চিত্রকর্ম অবলম্বনে যে দুটি দেশে ডাক টিকিট প্রচলন করেছেন সেটা হচ্ছে যুগোস্লাভিয়া সরকার আর বাংলাদেশ সরকার। বাংলাদেশ সরকারের ডাক টিকিট হচ্ছে এই যে নাওর দিয়ে, তিন কন্যা আছে যুগোস্লাভিয়ার সরকার। তো মনে রাখবেন, তিন কন্যা এবং নাওর এই দুইটা হচ্ছে পটুয়া কামরুল হাসানের চিত্রকর্ম। কারণ এইখান থেকে কিন্তু প্রশ্ন আসে, আমি বলছি তিন কন্যা এটা মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসছে, অলরেডি কিন্তু আসছে। সো এটা পড়তে হবে, এবং নার্সিং অ্যাডমিশন টেস্টে কিন্তু এখান থেকে প্রশ্ন থাকবে। ওকে, এরপরে যেটা আছে সেটা হচ্ছে এস এম সুলতান। আমরা এখনো পর্যন্ত পড়ে পারি নাই, এস এম সুলতানে যাব। এস এম মিনস হচ্ছে এস এম শেখ মোহাম্মদ, কি হবে? এস এম মিনস হচ্ছে শেখ মোহাম্মদ সুলতান। এই ব্যক্তিটার বাসা হচ্ছে নড়াইল, ঢাকার মানে বাংলাদেশের যে দক্ষিণবঙ্গের নড়াইল আছে সেখানে তিনি জন্মগ্রহণ করেন 10 আগস্ট 1923 সালে। তার জন্মগ্রহণ 10 আগস্ট 1923। তার বিখ্যাত কিছু প্রতিষ্ঠান রয়েছে, সেই প্রতিষ্ঠা করেন শিশু স্বর্গ এবং চারুপীঠ। শিশু স্বর্গ এবং চারুপীঠ এই দুইটা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা হচ্ছেন এস এম সুলতান। এগুলা সবই নারায়ণগঞ্জে অবস্থিত। নন্দনকানন এটাও প্রতিষ্ঠা করেন, নন্দনকানন এই জিনিসটাও প্রতিষ্ঠা করেন আছে এস এম সুলতান নড়াইলে। এস এম সুলতানের উল্লেখযোগ্য চিত্রকর্ম হচ্ছে হত্যাযজ্ঞ এবং চর দখল। হত্যাযজ্ঞ এবং চর দখল, তার এই যে চিত্রকর্মগুলা লাগবে, চিত্রকর্মগুলা খুব গুরুত্বপূর্ণ। হত্যাযজ্ঞ আর চর দখল এই দুইটা হচ্ছেন এস এম সুলতানের উল্লেখযোগ্য চিত্রশিল্প। আর হচ্ছে ধান কাটা চিত্রকর্মটির শিল্পীও কিন্তু ধান কাটা, এটারও কিন্তু চিত্রশিল্পী এস এম সুলতান। এস এম সুলতান স্বাধীনতা পুরস্কার পাইছিলেন 1993 সালে, বাট এটা অত বেশি গুরুত্বপূর্ণ না। বেসিক্যালি এখান থেকে যেটা পড়তে হবে, এস এম সুলতানের জন্ম হচ্ছে 1923 সালের 10 আগস্ট নড়াইলে। তার বিখ্যাত চিত্রকর্ম কি কি আছে? হত্যাযজ্ঞ, চর দখল, ধান কাটা। তিনি বেশ কিছু প্রতিষ্ঠান সৃষ্টি করছিলেন বা প্রতিষ্ঠান করছিলেন আর কি। শিশু স্বর্গ, চারুপীঠ, নন্দনকানন, এই যে তিনটা জিনিস এটার প্রতিষ্ঠা করেন এস এম সুলতান। সো আমরা চিত্রশিল্পীদের পরে চলে যাই, একটু গানের জগতে চলে যাই। এতক্ষণ তো আঁকাআঁকি পড়ছি, এখন একটু গান নিয়ে কথা বলি। সো গানের সাধকদের মধ্যে বাংলাদেশের ইতিহাসে সব থেকে জনপ্রিয় সাধক হচ্ছেন ফকির লালন সাহা। ফকির লালন সাহা বাংলাদেশের মরমী কবি হিসেবে তিনি সমাধিক পরিচিত, এবং বিবিসির যে জরিপ আছে সেই জরিপ অনুযায়ী ফকির লালন শাহ হচ্ছে বাংলাদেশের যে জনপ্রিয় ব্যক্তিগুলোর মধ্যে 10ম স্থানে আছেন ফকির লালন সাহা। তো লালন শাহ জন্মগ্রহণ করেন 1772 সালে। এটা নিয়ে অবশ্য মতান্তর আছে, এক একজন এক এক কথা বলে, তবে বেসিক্যালি মনে রাখবেন 1772। এবং এটা বলা হয়, কেউ বলে হরিশপুর ঝিনাইদহ, আবার কেউ বলে এটা হচ্ছে ভাড়ারা কুষ্টিয়া, মানে এক একজন এক এক কথা বলে আর কি। তো সর্বপ্রথম লালনের গান সংগ্রহ করেন রবীন্দ্রনাথ ঠাকুর। লালনের গান সংগ্রহ করছিলেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। লালন শাহ মারা যান 1 কার্তিক 1297 বঙ্গাব্দ, অর্থাৎ আমরা ইংলিশে মনে রাখবো, সেটা হচ্ছে 1900, আমাদের এত তারিখ তুরিখের দরকার নাই, সালটা মনে রাখবো। 1890 সালে তিনি মারা যান কুষ্টিয়ার শ্যাওলিয়ায়। এখানে লালন মাজার আছে। আপনারা যদি কুষ্টিয়ায় যাবেন, কুষ্টিয়ার শ্যাওলিয়া এই এলাকাটায় কিন্তু লালনের মাজার আছে, এবং ওইখানে কিন্তু সাধকরা যে গান বাজনা করে। সো কুষ্টিয়ার শ্যাওলায় যদি আরেকটু ভালোভাবে বলে, ওইখানে গেলে কিন্তু প্রচুর পরিমাণে এমন শোনা যায় যে লালনের যখন সাধনা চলে তখন নাকি প্রচুর পরিমাণে মাদকের সমারোহ চলে। সো কুষ্টিয়ার শ্যাওলিয়া রয়েছে লালনের মাজার। সো এটা হচ্ছে লালন সম্পর্কে এইটুখানি জিনিস জানতে হবে। তার বেশ কিছু বিখ্যাত গান আছে, যেমন আছে সময় গেলে সাধন হবে না, তারপর আছে অনেক গান আছে, যেমন যদি জাত গেল একটা গান আছে। এরকম যে গানগুলো আছে সেই গানগুলা কিন্তু কিছু গান আপনারা কিন্তু সুন্দর করে মনে রাখতে হবে। লালনের পরে যে ব্যক্তির নাম চলে আসে তিনি হচ্ছেন উস্তাদ আলাউদ্দিন খাঁ। উস্তাদ আলাউদ্দিন খাঁ এই ব্যক্তিটার জন্ম, এবং তিনি কিন্তু গানের জগতে খুব বড় জায়গা দখল করে আছে, যার কারণে কিন্তু তার নামের সাথে এই উস্তাদ শব্দটা আসছে। উস্তাদ শব্দটা কিন্তু সবার সাথে ইউজ করা হয় না, যারা আছে পণ্ডিত,
তাদের সাথে ব্যবহার করা হয়। তো উস্তাদ আলাউদ্দিন খাঁ তিনি জন্মগ্রহণ করেছেন 1862 সালে ব্রাহ্মণবাড়িয়ায়। এই যে সেই ব্রাহ্মণবাড়িয়া যেখানে প্রচুর পরিমাণে মারামারি হয়, এইখানে মোটামুটি একটা কথা হইলে একেবারে দাও কাঠিকুটি নিয়ে সব চলে আসে পিটাপিটি করতে। সেই ব্রাহ্মণবাড়িয়ায় জন্মগ্রহণ করেছেন উস্তাদ আলাউদ্দিন খাঁ। হিন্দুস্তানি সঙ্গীতের শ্রেষ্ঠ নায়কদের অন্যতম। হিন্দুস্তানি যে সঙ্গীত আছে, হিন্দুস্তানি বলতে ভারতের যে সঙ্গীত আছে, তার অন্যতম নায়ক হচ্ছেন এই উস্তাদ আলাউদ্দিন খাঁ। যে সঙ্গীতের ক্ষেত্রে উস্তাদ আলাউদ্দিন খাঁ বিখ্যাত, সঙ্গীতটার নাম হচ্ছে রাগ সঙ্গীত। আমার মনে হয় বর্তমানে আমার যে ভাই বোন আছো তোমরা, তোমাদের এই রাগ সঙ্গীত একটাও মনে হয় না পছন্দ হবে, আপনাদের কারোরই পছন্দ হওয়ার কথা না। আ আ আ দা দো দা এরকম করতে থাকে। সো রাগ সঙ্গীত মনে হয় এখন আর কারোর পছন্দ না। তবে এটার কিন্তু একটা আলাদা তাৎপর্য আছে, একটা অর্থ আছে। আমার নিজেরও পছন্দ হইতো না, পরবর্তীতে যখন আসলে মনোযোগ দিয়ে যখন একটু ভিতরে গভীরে গেলাম, এখন কিন্তু মাঝে মাঝে শুনতে কিন্তু খুব ভালোই লাগে। তো রাগ সঙ্গীতের জন্য বিখ্যাত কে? উস্তাদ আলাউদ্দিন খাঁ। আমরা এখন হচ্ছে ডিস্কো ড্যান্স পছন্দ করি। সো ডিস্কো ড্যান্স যারা পছন্দ করে তাদের জন্য রাগ সঙ্গীত না। রাগ সঙ্গীত অনুধাবন করতে গেলে মাথার ভিতরটা একটু আরো বেশি গহীনের ভিতর ঢুকাইতে হবে। উস্তাদ আলাউদ্দিন খাঁর বিখ্যাত শিষ্য ছিলেন পণ্ডিত রবিশঙ্কর। আমরা জানি পণ্ডিত রবিশঙ্কর আমাদের মুক্তিযুদ্ধের সময় যে কনসার্ট হয়েছিল, কনসার্ট ফর বাংলাদেশ, যুক্তরাষ্ট্রের মেডিসন গার্ডেনে, সেইখানে যে কনসার্টটা হয়েছিল সেই কনসার্টের উদ্যোক্তা বা মেইন দায়িত্বে ছিলেন পণ্ডিত রবিশঙ্কর। সো পণ্ডিত রবিশঙ্কর কার শিষ্য ছিলেন? উস্তাদ আলাউদ্দিন খাঁর শিষ্য ছিলেন। উস্তাদ আলাউদ্দিন খাঁ মৃত্যুবরণ করেন 1972 সালে। ঠিক আছে। গানের শিল্পীর পরে শাহ আব্দুল করিম এই আরেকজন বিখ্যাত ব্যক্তি, যার নাম শুনছেন আপনারা অনেকেই। শাহ আব্দুল করিমের জন্ম 1916 সালে সুনামগঞ্জে। তিনি ছিলেন হচ্ছে বাউল সম্রাট হিসেবে খ্যাত। তাহলে প্রশ্ন যদি কখনো বলে বাউল সম্রাট কে, একেবারে ঘোড়াবাঁধা উত্তর হবে শাহ আব্দুল করিম হচ্ছেন বাউল সম্রাট। বাউল সম্রাট শাহ আব্দুল করিম। তার দু একটা গান যদি আমি বলি, গাড়ি চলে না চলে না, তারপর আছে আগে কি সুন্দর দিন কাটাইতাম, কেমনে ভুলিব আমি বাঁচি না তারে ছাড়া, প্রভৃতি গানের গীতিকার আর সুরকার সবই ছিলেন কিন্তু শাহ আব্দুল করিম। এই তিনটা চারটা গান মনে রাখতে হবে, কারণ এই তিনটা চারটা গান হচ্ছে বেশি বিখ্যাত। আর বিখ্যাত জিনিস থেকেই বিখ্যাত মানুষদের প্রশ্নগুলো আপনাদের আসবে। শাহ আব্দুল করিম মৃত্যুবরণ করছেন কিন্তু 2009 সালে, খুব বেশি দিন আগে না, 2009 সালে তিনি কিন্তু মৃত্যুবরণ করছেন। সো এটা হচ্ছে শাহ আব্দুল করিম সম্পর্কে গুরুত্বপূর্ণ বিষয় যে শাহ আব্দুল করিমের জন্ম 1916 সালে সুনামগঞ্জে। তিনি হচ্ছে বাউল সম্রাট। আর কয়েকটা গান মনে রাখবেন, আর লাস্টে মৃত্যুর সালটা মনে রাখলেই হবে। এরপরের প্রশ্নে চলে যায়, দেখি আমাদের কি আছে পরের যে বিষয়টা, টপিকটা কি আছে। আজম খান। আজম খান এই যে সেই বিখ্যাত ব্যক্তি আজম খান, যিনি কিন্তু বিখ্যাত কারণ বাংলাদেশের ইতিহাসে পপ সম্রাট, যেটা আমরা এখন পছন্দ করি, গুরু ঘর বানাইলে কি দিয়া, এই যে গানগুলো আছে, তারপরে যে জেমসের যে যত গান আছে কত পছন্দ আমাদের, আয়ুব বাসুর কত পছন্দ আমাদের, এই যে অনিকেত প্রান্তরের গান, এই সবগুলার কিন্তু বাপ বলা হয় আজম খানকে। কারণ তিনি হচ্ছেন বাংলার বিখ্যাত পপ সম্রাট। তিনি বাংলাদেশের সর্বপ্রথম পপ গান অর্থাৎ ব্যান্ড সঙ্গীতের প্রচলন করছেন আজম খান। আজম খানের জন্ম 28 ফেব্রুয়ারি 1950 সালে ঢাকার আজিমপুরে। তিনি কিন্তু মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন 2 নম্বর সেক্টরে অর্থাৎ ঢাকায়। তিনি 2 নম্বর সেক্টর মানে কি ঢাকায় কিন্তু তিনি কিন্তু মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। আজম খান কিন্তু মারা গেছেন 2011 সালের 5 জুন। 2011 সালের 5 জুন আজম খান কিন্তু চিরনিদ্রায় শায়িত হয়েছেন। লাস্টে রয়েছেন হাসন রাজা। হাসন রাজা বিখ্যাত কারণ তিনি কিন্তু একজন সাধক এবং সেই সাথে সাথে তিনি অনেক গান রচনা করেছেন। সো এখানে বর্তমানে আছে যে সুনামগঞ্জে তিনি কিন্তু জন্মগ্রহণ করেছিলেন এবং হাসন রাজা কিন্তু একজন রাজা ছিলেন এবং ইতিহাসে অনেক কিছু শোনা যায় তার সম্পর্কে। সো তিনি কিন্তু গান বাজনা করতেন, তিনিও কিন্তু একজন মরমী কবি এবং তারও কিন্তু জন্ম হয়েছে সুনামগঞ্জে। ম্যাক্সিমাম ক্ষেত্রে যত মরমী কবি আছে তাদের জন্ম হয় সাধারণত হাওড় কেন্দ্রিকে। যত গায়ক আছে ম্যাক্সিমাম গায়কদের দেখবেন হাওড় অর্থাৎ কোথায়, এই যে সুনামগঞ্জ নেত্রকোনা,
এই অঞ্চলগুলাতে বেশি দেখবেন নেত্রকোনা, এই দুইটা অঞ্চলের লোকজন একটু বেশি কোনোর জন্য গান বাজনা করে। আর বাউল যদি আসে তাহলে দেখবেন কুষ্টিয়া, ঝিনাইদহ এই এলাকাগুলাই সাধারণত একটু বাউলরা বেশি থাকে। সো এই হচ্ছে দুইটা জায়গা আমি বলে দিলাম বাংলাদেশের গানের সমৃদ্ধ দুইটা এলাকা, একটা হচ্ছে হাওড় এলাকা আর একটা হচ্ছে কুষ্টিয়ার এই এলাকা। এই দুইটা এলাকার বাইরে খুব কম মানুষ আছে যারা বাংলাদেশে বিখ্যাত হইতে পারছে গান গেয়ে। সো এই দুইজন ব্যক্তিদের নামগুলো একটু পড়ার পরে আমরা চলে যাই, দেখি এরপর কে আছে বাংলাদেশের ইতিহাসে অর্থনীতিবিদ গুলার মধ্যে প্রথমে আসে ডক্টর মোহাম্মদ ইউনুস। এটাও যতদিন পর্যন্ত মানে সরকার, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকবে ততদিন আসবে না, এরপর হয়তো নতুন কিছু আসতে পারে টুকটাক আর কি। তো ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্ম কিন্তু 1940 সালে 28 জুন 1940 সালে। কোথায়? চট্টগ্রামে তার জন্ম। কোথায়? চট্টগ্রামে তার জন্ম। ডক্টর মোহাম্মদ ইউনুস বিখ্যাত কারণ তিনি প্রতিষ্ঠা করেছেন গ্রামীণ ব্যাংক। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ ইউনুস। ডক্টর মোহাম্মদ ইউনুস হচ্ছেন আরেকটা কারণে বিখ্যাত, বাংলাদেশে এখনো পর্যন্ত কেউ কিন্তু নোবেল পুরস্কার পাননি, একজন ব্যক্তি পাইছে, সেই ব্যক্তিটার নাম কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস। তো এশিয়ার সপ্তম, বাংলাদেশের প্রথম এবং বাঙালি হিসেবে তৃতীয় পুরস্কার লাভ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস গ্রামীণ ব্যাংক যৌথভাবে গ্রামীণ ব্যাংকের সাথে। ডক্টর মোহাম্মদ ইউনুসের নোবেল পুরস্কার লাভ করেছেন 2006 সালে। এটা সুন্দর করে মনে রাখবেন, 2006 সালে ডক্টর মোহাম্মদ ইউনুস নোবেল পুরস্কার পেয়েছিলেন। ওকে, এই পয়েন্টগুলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং তিনি কিন্তু মূলত পাইছিলেন, বাংলাদেশের অধিকাংশ ব্যাংক কিন্তু যখন কাউকে ঋণ দিতে যায় তখন একটা আমানত রাখে, বাট ডক্টর মোহাম্মদ ইউনুসের যে ব্যাংক আছে গ্রামীণ ব্যাংক, এরা কিন্তু কোনো ধরনের আমানত রাখবে না। জাস্ট আপনি যাবেন, যাই বলবেন আমার 50,000 টাকা লাগবে, ওকে আপনাকে দিয়ে দিবে। সো এটা হচ্ছে এই কারণে যে দারিদ্র বিমোচনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কারণে ডক্টর মোহাম্মদ ইউনুস সহ গ্রামীণ ব্যাংকে কিন্তু নোবেল পুরস্কারে ভূষিত করা হয়েছিল। এরপর রয়েছে বাংলার ইতিহাসের বিখ্যাত অর্থনীতিবিদ অমর্ত্য সেন। তিনি কিন্তু অর্থনীতিতে নোবেল পুরস্কার পাইছিলেন। ডক্টর মোহাম্মদ ইউনুস পাইছিলেন শান্তিতে, আর অমর্ত্য সেন পাইছিলেন অর্থনীতিতে। তিনি কিন্তু জন্মগ্রহণ করেছিলেন 1933 সালের 3 নভেম্বর। 1933 সালের 3 নভেম্বর পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেছিলেন। তাকে বলা হয় অর্থনীতির মাদার তেরেসা। তাকে কি বলা হয়? অর্থনীতির মাদার তেরেসা হিসেবে তিনি খ্যাত। এশিয়ার প্রথম ব্যক্তি হিসেবে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন অমর্ত্য সেন। অমর্ত্য সেনের যে গবেষণা, অর্থনীতি নিয়ে যে গবেষণা ছিল, সেই গবেষণা ছিল মূলত দুর্ভিক্ষ ও দারিদ্র্য নিয়ে। দুর্ভিক্ষ ও দারিদ্র্য নিয়ে গবেষণার কারণে 1998 সালে তিনি নোবেল পুরস্কারে ভূষিত হন। সো নোবেল পুরস্কারে ভূষিত হয়েছিলেন 1998 সালে। টপিক কি ছিল? দুর্ভিক্ষ ও দারিদ্র্য। আর ডক্টর অমর্ত্য সেনকে বলা হয় অর্থনীতির মাদার তেরেসা। এই পয়েন্টগুলা কিন্তু গুরুত্বপূর্ণ। এখন আমরা যেটা দেখবো যে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপনা সমূহ, বাংলাদেশে কি কি স্থাপনা আছে বা বিখ্যাত স্থাপনা সমূহ যেখান থেকে আসলে প্রশ্ন আসে, বারবার আসতে থাকে। সো সেরকম একটা স্থাপনার মধ্যে প্রথম স্থাপনা হচ্ছে বাংলা একাডেমি। বাংলা একাডেমি বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়েছিল 1955 সালের 3 ডিসেম্বর। এই পয়েন্টটা মনে রাখতে হবে, 1955 সালের 3 ডিসেম্বর বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়। বাংলা একাডেমির পূর্ব নাম ছিল হচ্ছে বর্ধমান হাউস। অর্থাৎ যে জায়গাটা আছে বাংলা একাডেমি, যে জায়গা এলাকাটা নিয়ে গঠিত, ওইটা অ্যাকচুয়ালি খুবই পুরাতন একটা বিল্ডিং। সো সেইখানে কিন্তু এই জায়গাটার নাম ছিল আগে বর্ধমান হাউস, যেটা বর্তমানে আছে বাংলা একাডেমির একটা ভবন। সো ভাষা আন্দোলনকে কেন্দ্র করে যে প্রতিষ্ঠানটা সৃষ্টি হয়েছে সেটা কিন্তু বাংলা একাডেমি। সো বাংলা একাডেমি মূলত প্রতিষ্ঠা হয়েছিল বাংলা ভাষাকে রক্ষা করার জন্য, বাংলা ভাষার দেখভাল করার জন্য, বাংলা ভাষাকে শানিত করার জন্য, বাংলা ভাষাকে বিশ্বের দরবারে উপস্থাপন করার জন্য। 1955 সালের 3 ডিসেম্বর। মনে রাখতে হবে বাংলা একাডেমি কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে ভাষা আন্দোলনকে কেন্দ্র করে। বাংলা একাডেমির পর রয়েছে বাংলাদেশের পল্লী উন্নয়ন একাডেমি বা বার্ড, BARD, বার্ড, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি। বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি, এটার প্রতিষ্ঠাতা হচ্ছেন আক্তার হামিদ খান। কে? আক্তার হামিদ খান। মনে রাখতে হবে এটা, আক্তার হামিদ খান হচ্ছেন বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির প্রতিষ্ঠাতা। আক্তার হামিদ খানের বার্ড নামক বহুমুখী সময় প্রতিষ্ঠানটি অবস্থিত কুমিল্লার কুমিল্লার কোটবাড়িতে। জাস্ট মনে রাখবেন বার্ডের সদর দপ্তর বা বার্ডটা কোথায়? কুমিল্লাতে অবস্থিত। বার্ড প্রতিষ্ঠা লাভ করে 27 মে 1959 সালে।
27 মে 1959 সালে বার্ড প্রতিষ্ঠা লাভ করে। বার্ডের পৃষ্ঠপোষক হচ্ছেন বাংলাদেশ সরকার। অর্থাৎ বার্ডের যত টাকা পয়সা বা যত কিছু হেল্প করা বা কিভাবে পরিচালনা হবে এই কাজটা করে কে, কার পৃষ্ঠপোষকতায় চলে? বাংলাদেশ সরকারের পৃষ্ঠপোষকতায় চলে। তো বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি সম্পর্কে ইনফরমেশন গুলা মনে রাখবেন। এর প্রতিষ্ঠাতা আক্তার হামিদ খান, আর এটা অবস্থিত কুমিল্লাতে। জাস্ট এই দুইটা পয়েন্ট বেশি ইম্পর্টেন্ট, এই দুইটা পয়েন্ট খুব ভালোভাবে মনে রাখবেন। জাস্ট এই দুইটা পয়েন্ট ইম্পর্টেন্ট বেশি। বার্ডের পরে যেটা আছে সেটা হচ্ছে বাংলাদেশ শিশু একাডেমি, যেটা হচ্ছে বাংলাদেশের শিশু যারা 18 বছরের কম তাদেরকে শিশু বলে, তাদের নিয়ে কাজ করে। বাংলাদেশ শিশু একাডেমি প্রতিষ্ঠাটা হয়েছিল 15 জুলাই 1977 সালে। 1987 সালে 15 জুলাই প্রতিষ্ঠাতা হয়। এর প্রতিষ্ঠাতা ছিলেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন হচ্ছে বাংলাদেশ শিশু একাডেমির প্রতিষ্ঠাতা। এটা হচ্ছে ঢাকা জজ কোর্টের পাশে দোয়েল চত্বর আছে, ওইখানে ঢাকা গেটের পাশেই হচ্ছে বাংলাদেশ শিশু একাডেমিটা অবস্থিত। তো কত সালে প্রতিষ্ঠিত, কে প্রতিষ্ঠা করছে, জাস্ট এই দুইটা পয়েন্ট আপনার মাথার মধ্যে গাইতে পেলেন, এটা লাগবে, খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এরপর যেটা করবো সেটা হচ্ছে বাংলাদেশে কিন্তু 50টা ক্ষুদ্র নিগোষ্ঠী জাতি আছে। সো তাদের জন্য কিন্তু আমাদের দেশে একটা ইনস্টিটিউট আছে, উপজাতি সাংস্কৃতিক ইনস্টিটিউট। উপজাতি সাংস্কৃতিক ইনস্টিটিউট, ক্ষুদ্র নিগোষ্ঠীর সাংস্কৃতিক একাডেমি অবস্থিত বিরিশিরি। কোথায়? বিরিশিরি নেত্রকোনা। বিরিশিরি নেত্রকোনাতে ক্ষুদ্র নিগোষ্ঠী সাংস্কৃতিক একাডেমিটা অবস্থিত। উপজাতীয় সাংস্কৃতিক প্রতিষ্ঠান আছে 8টি। প্রথম উপজাতীয় সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়েছে রাঙ্গামাটিতে। রাখাইন সাংস্কৃতিক ইনস্টিটিউট অবস্থিত রামু কক্সবাজারে। এই কয়েকটা পয়েন্ট মনে রাখতে হবে। বাংলাদেশের উপজাতি সাংস্কৃতিক কেন্দ্র অবস্থিত বিরিশিরি নেত্রকোনাতে। উপজাতীয় সাংস্কৃতিক কেন্দ্র আছে 8টি। বাংলাদেশের প্রথম উপজাতীয় সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠিত হয় রাঙ্গামাটিতে। রাখাইন সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় রামু কক্সবাজারে। এই কয়েকটা পয়েন্ট মাথার মধ্যে সুন্দর করে গেঁথে ফেলতে হবে, এখান থেকে কিন্তু প্রশ্ন থাকবে উপজাতীয় ইনস্টিটিউট থেকে। এরপরে আমাদের যে ইনস্টিটিউটটা রয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, অর্থাৎ এগ্রিকালচার নিয়ে কাজ কাম করে, সেটা হচ্ছে কৃষি গবেষণা ইনস্টিটিউট, বাড়ি বলে, BARI বাড়ি। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়েছে 1976 সালের 4 আগস্ট। 1976 সালের 4 আগস্ট। এটা অবস্থিত কোন লোকেশনে? জয়দেবপুর, গাজীপুরে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বা বাড়ি, বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট, জয়পুর, গাজীপুরে অবস্থিত। বাড়ি এর অধীন শস্য গবেষণা কেন্দ্র রয়েছে 7টি, আর এর আঞ্চলিক গবেষণা শাখা রয়েছে 6টি। আঞ্চলিক গবেষণা শাখা রয়েছে 6টি। জাস্ট পয়েন্টগুলো মাথার মধ্যে গেঁথে ফেলতে হবে। প্রতিষ্ঠিত 1976, কোথায় অবস্থিত? গাজীপুর, জয়দেবপুর। এই দুইটা পয়েন্ট হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই দুইটা পয়েন্ট কোনোভাবে ভুল করা যাবে না। ওকে, এরপরে প্রশ্ন যায়, দেখি কি আছে। পরে আমাদের রয়েছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন। বাংলাদেশের দুর্নীতিকে প্রতিরোধ করার জন্য, বাংলাদেশ কিন্তু দুর্নীতিতে অত্যন্ত শীর্ষ একটা দেশ। বিশ্বের তাল মিলিয়ে দেখা যায় দুর্নীতিতে বাংলাদেশ কয়েকবার চ্যাম্পিয়ন হয়েছে। তো বাংলাদেশকে দুর্নীতি দমন করার জন্য একটা প্রতিষ্ঠান সৃষ্টি করা হয়েছে, যেটাকে বলা হয় দুর্নীতি দমন প্রতিষ্ঠান বা দুদক, বাংলাদেশ দুর্নীতি দমন প্রতিষ্ঠান। এই কমিশনের, দুর্নীতি দমন কমিশন প্রতিষ্ঠিত হয়েছেন 21 নভেম্বর 2004 সালে। 21 নভেম্বর 2004 সালে সর্বপ্রথম দুর্নীতি দমন কমিশন প্রতিষ্ঠিত হয়। দুর্নীতি দমন কমিশন এর 3 সদস্য বিশিষ্ট একটা কমিটি থাকে বা 3 সদস্য বিশিষ্ট একটা পরিচালনা বোর্ড থাকে, যার একজন হলেন চেয়ারম্যান, অন্য 2 জন হচ্ছেন সদস্য। একজন চেয়ারম্যান থাকে আর 2 জন হচ্ছে সদস্য থাকে। এই যে চেয়ারম্যান, এইটি হচ্ছেন মুখ্য। ওই যে কমিশনের মুখ্য হচ্ছে কে? চেয়ারম্যান। চেয়ারম্যান কিন্তু একজন পূর্ণাঙ্গ মন্ত্রীর মর্যাদা লাভ করে, পূর্ণাঙ্গ মন্ত্রী তার মর্যাদা লাভ করে। বাংলাদেশের বর্তমান যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, এই শাহাবুদ্দিন চুপ্পু কিন্তু ছিলেন বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের একজন চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান। সো বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মানে মুখ্যকে দিলে চেয়ারম্যান, এই জিনিসটা মাথার মধ্যে রাখতে হবে কিন্তু। এরপরে যেটা আছে দুর্নীতির পর, যেটা হচ্ছে বাংলাদেশের মানবাধিকার কমিশন। বাংলাদেশের মানবাধিকার কমিশন এটা পুরো পৃথিবীব্যাপী আছে। সো সেই মানবাধিকার অর্থাৎ মানুষের অধিকার নিয়ে কাজ করে এই প্রতিষ্ঠানটি। বাংলাদেশ মানবাধিকার কমিশন প্রতিষ্ঠিত হয় 1 ডিসেম্বর 2008 সালে।
বাংলাদেশ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বা সদস্য নিয়োগ দিয়ে থাকেন রাষ্ট্রপতি। মানবাধিকার কমিশনের যে কোনো চেয়ারম্যান হোক বা যেই হোক না কেন, সবকিছু নিয়োগ দেওয়ার মালিক হচ্ছেন রাষ্ট্রপতি। সো মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বা সদস্যদের বয়স সীমা, মানে সদস্য হইতে গেলে কমপক্ষে বয়স লাগবে 35 বছর, সর্বোচ্চ বয়স লাগবে 70 বছর, অর্থাৎ 35 থেকে 70 এর মাঝখানে হলে আপনি মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হতে পারবেন। তো বাংলাদেশের মানবাধিকার কমিশনের বয়স সীমাটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এই পয়েন্টটা কিন্তু মাথার মধ্যে রাখতে হবে, সুন্দর করে পড়ে ফেলতে হবে। ওকে, এরপরে আমরা চলে যাচ্ছি, সেটা হচ্ছে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন বা আণবিক শক্তি কমিশন, যেটা আগের নাম ছিল বাংলাদেশ অ্যাটমিক এনার্জি কমিশন, BAEC, এটা হচ্ছে এর পূর্ণরূপ। তো বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন প্রতিষ্ঠিত হয়েছিল 27 ফেব্রুয়ারি 1973 সালে। জাস্ট সালটা মনে রাখতে হবে। বাংলাদেশ শক্তি কমিশন, পরমাণু শক্তি কমিশন গঠিত হয় 1973 সালে। এর সদর দপ্তর হচ্ছে আগারগাঁও শেরেবাংলা নগর, ঢাকাতে। আগারগাঁও শেরেবাংলা নগর, ঢাকাতে অবস্থিত। পরমাণু চিকিৎসা কেন্দ্র রয়েছে 13টি। তো বাংলাদেশের বড় বড় যে টেস্ট গুলা করতে হয়, যেমন ধরেন যে CBC করেন বা বড় বড় ধরনের যে টেস্ট গুলা করতে হয়, ডাক্তার বলে, সেই টেস্ট গুলা করতে কিন্তু পরমাণু যে চিকিৎসা কেন্দ্র আছে সেইখানে যাওয়া লাগে। ঢাকা মেডিকেল কলেজে আছে, এবং এরকম কিন্তু বাংলাদেশে 13টি আছে, খুব বেশি কিন্তু নাই, 13টা জায়গায় আপনি কিন্তু ট্রিটমেন্ট পাবেন এরকম। সো বাংলাদেশ পরমাণু চিকিৎসা কেন্দ্র আছে 13টি, এটা কিন্তু মনে রাখেন, এটা হেলথের সাথে যেহেতু রিলেটেড। আর এটা বাংলাদেশ পরমাণু গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠিত হয় 1973 সালে। এর সদর দপ্তর হচ্ছে আগারগাঁও শেরেবাংলা নগর, ঢাকাতে। এরপর আছে বারডেম, বাংলাদেশের প্রধান ডায়াবেটিক্স চিকিৎসা প্রতিষ্ঠানের নাম বারডেম। এখানে ডায়াবেটিক্স এর যে বিভিন্ন ট্রিটমেন্ট আছে সেটা দেওয়া হয়, সেটা দেয়কে বারডেম দিয়ে থাকে। বারডেমের প্রতিষ্ঠা করেন জাতীয় অধ্যাপক মানে প্রত্যেকে সময় একজন করে জাতীয় অধ্যাপক থাকে। এখন একজন আছে, এখন জন মারা গেলে পরে আরেকজন হবে, সো এরকম প্রত্যেক সময় একজন করে জাতীয় অধ্যাপক থাকে। ডক্টর মোহাম্মদ ইব্রাহিম, তিনি বাংলাদেশের সর্বপ্রথম বারডেম প্রতিষ্ঠা করেন। বারডেমের অবস্থান শাহবাগ, ঢাকাতে। শাহবাগ, ঢাকা। পিজি হসপিটাল যেটাকে বলে, যেটা বর্তমান নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়, তার একেবারে অপোজিটে হচ্ছে বারডেম অবস্থিত। প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ ইব্রাহিম, এই জিনিসটা মনে রাখতে হবে। আন্তর্জাতিক উদারময় রোগ গবেষণা কেন্দ্র বা ICDDRB, এই প্রতিষ্ঠানটা থেকে নার্সিং এডমিশন টেস্টে প্রশ্ন আসছে, সো এটা নেট, এটা মনে রাখবেন। আন্তর্জাতিক উদারময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের একটা আন্তর্জাতিক প্রতিষ্ঠান। এটা একটা শুধুমাত্র বাংলাদেশ না, এটা সারা পৃথিবীকে নিয়ে কাজ করে। বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা, এটা প্রতিষ্ঠিত হয়েছে 1978 সালে। উদারময় মিনস হচ্ছে পেটের যে সমস্যাগুলো আছে, যেমন ধরেন যে ডায়রিয়া, আমাশয় টাইপের যে সমস্যাগুলো আছে, সেগুলো হচ্ছে উদারময় সমস্যা, কলেরা। তো এটা প্রতিষ্ঠিত হয় 1978 সালে। ICDDRB এর যে কার্যালয়, সেটা হচ্ছে মহাখালী, ঢাকাতে অবস্থিত। আর সকলের জন্য যে আমরা দেখি যে সেলাইন, আমরা যে খাবার সেলাইনটা খাই, খাবার সেলাইন, এই খাবার সেলাইনের কিন্তু আবিষ্কর্তা এই ICDDRB। খাবার সেলাইনের আবিষ্কর্তা ICDDRB। বেবি জিঙ্ক ট্যাবলেটের বাজারজাত উদ্বোধন করা হয় 26 নভেম্বর 2006, এবং এটারও আবিষ্কর্তা হচ্ছে ICDDRB। এই প্রতিষ্ঠানটা সম্পর্কে ইনফরমেশন গুলা খুব ভালো করে মনে রাখতে হবে। স্পেশালি এর আবিষ্কার কোনগুলা, সেলাইন এবং বেবি জিঙ্ক, এই দুইটা হচ্ছে এর আবিষ্কার, এবং এই আবিষ্কার দুইটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে, কারণ এই আবিষ্কার দুইটা থেকে আপনার প্রশ্ন দিবে যে সেলাইন আবিষ্কার করছে কোন প্রতিষ্ঠান, ICDDRB। ওকে, এরপরে যেটা আছে সেটা আমরা যাই বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি, এটা কিন্তু সবচেয়ে প্রাচীন একটা সংগঠন। এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1974 সালে কলকাতায়, এশিয়াটিক সোসাইটি, এবং এর প্রতিষ্ঠাতা হচ্ছে স্যার উইলিয়াম জোন্স। স্যার উইলিয়াম জোন্স বাংলাদেশে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। বাংলাদেশে এশিয়াটিক সোসাইটি কর্তৃক প্রকাশিত বিশ্বকোষটির নাম হচ্ছে বাংলাপিডিয়া। আজকে যাই সাজতে দেখবেন, বাংলাপিডিয়ায় কিন্তু মোটামুটি একটা ভালো ইনফরমেশন কিন্তু পাবেন। যে কোনো টপিক সম্পর্কে আপনি জানতে যাবেন, বাংলাপিডিয়ায় সার্চ দিবেন। এশিয়াটিক সোসাইটি অফ বাংলাদেশের প্রধান হচ্ছেন, বাংলাদেশের প্রধান থাকে হচ্ছে রাষ্ট্রপতি। বেশ কিছু প্রতিষ্ঠানের প্রধান, যেমন সকল বিশ্ববিদ্যালয়ের প্রধান কিন্তু রাষ্ট্রপতি। ঠিক একইভাবে
ভাবে এই যে এশিয়াটিক সোসাইটি, এই এশিয়াটিক সোসাইটিরও কিন্তু প্রধান থাকেন রাষ্ট্রপতি। পয়েন্টটা কিন্তু নোট ডাউন করে রাখতে হবে এবং এটা মনে রাখতে হবে, এশিয়াটিক সোসাইটির প্রধান রাষ্ট্রপতি। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আমাদের বিখ্যাত প্রতিষ্ঠান মোটামুটি শেষ। এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে বাংলাদেশের ঐতিহাসিক স্থান। বিভিন্ন স্থানগুলো আছে, আমরা জানি প্রত্নতত্ত্ব অনেক স্থান আছে যেখানে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের সমৃদ্ধতা, সেই সমৃদ্ধ স্থানগুলোর মধ্যে বাংলাদেশের প্রথম যে স্থানটা আছে পুণ্ডনগর। পুণ্ডনগর অবস্থিত বগুড়াতে করতোয়া নদীর মোহনায়। কোন নদীর মোহনায়? করতোয়া নদীর মোহনায়। এখন আমরা সেই পুণ্ডনগর সম্পর্কে একটু আলোচনা করি। বাংলাদেশের প্রাচীনতম জনপদ ছিল পুণ্ড। সবচেয়ে প্রাচীন এই শব্দটা থেকে নার্সিং অ্যাডমিশন টেস্টে প্রশ্ন আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রাচীন জনপদ হচ্ছে পুণ্ডনগর। পুণ্ডনগরের রাজধানী ছিল পুণ্ডনগর। পুণ্ডনগরের বর্তমান নাম হচ্ছে মহাস্থানগড়। এটি মৌর্য এবং গুপ্ত রাজবংশের, মৌর্য এবং সেই সাথে সাথে কে? গুপ্ত রাজবংশের প্রাদেশিক রাজধানী ছিল। করতোয়া নদীর তীরে অবস্থিত শিলাদেবীর ঘাট। করতোয়া নদীর তীরে কোন ঘাটটা অবস্থিত? শিলাদেবীর ঘাট। এখানে রয়েছে অশোক নির্মিত বৌদ্ধ স্তম্ভ বা বেহুলার বাসর ঘর নামে পরিচিত। আমরা অনেকে শুনছি বেহুলা লক্ষিন্দর, এই গল্পটা অনেকে শুনি যে স্বামীর জন্য বেহুলা কত আত্মত্যাগ করেছে, যদিও বর্তমানে এমন ধরনের নারী খুব কঠিন। সো সেই বেহুলা লক্ষিন্দর এদের যে বাসর ঘরটা সেটাও কিন্তু এখানে অবস্থিত। মহাস্থানগড়ের দর্শনীয় স্থান হচ্ছে শাহ সুলতান বকলির মাজার। শাহ সুলতান বলখির একটা মাজার আছে, সেটা কিন্তু এই মহাস্থানগড়ে অবস্থিত। এছাড়া রয়েছে পরশুরামের ভিটা। কোন কোন স্থাপনা রয়েছে এগুলো লাগবে? পরশুরামের প্রাসাদ, এটাও কিন্তু পাবেন আপনি মহাস্থানগড়ে গেলে দেখতে। খোদার পাথর ভিটা। এছাড়া আরো আছে বৈরাগীর ভিটা। কি আছে আরো? বৈরাগীর ভিটা। লক্ষিন্দরের মেদ, কালিদাহ সাগর, মন্দদেবীর বাসভবন। এই যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলো সব কিন্তু মহাস্থানগড় পুণ্ডনগরে অবস্থিত। পুণ্ডনগরে বেসিক্যালি স্থাপিত মূলত মৌর্য এবং পুণ্ড এই দুইটা রাজবংশের বিভিন্ন ধরনের পুরাকীর্তি বা শিল্প নিদর্শন আপনি মহাস্থানগড়ে দেখতে পারবেন। এইখানে মূলত মহাস্থানগড়টা বগুড়াতে অবস্থিত, করতোয়া নদীর তীরে। দ্বিতীয় কথা হচ্ছে এখানে যে স্থাপনাগুলো আপনি পাবেন সেটা হচ্ছে শাহ সুলতান বকলির মাজার। এছাড়া পাবেন পরশুরামের প্রাসাদ, খোদার পাথর ভিটা, বৈরাগীর ভিটা, লক্ষিন্দরের মেদ, কালিদাহ সাগর, মন্দদেবীর বাসভবন প্রভৃতি। এই স্থাপনাগুলো পাবেন কোথায়? পুণ্ডনগরের পর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সোনারগাঁও। বাংলাদেশের যে লোকশিল্প জাদুঘর অবস্থিত সোনারগাঁ, এই সোনারগাঁ কিন্তু খুবই বিখ্যাত, কারণ সুলতানি আমলে বাংলার রাজধানী ছিল এই সোনারগাঁ। মোগল সম্রাট আকবরের সময় বারো ভূঁইয়াদের নেতা ছিলেন ঈশা খাঁ। এই ঈশা খাঁই সোনারগাঁ। ঈশা খাঁর সময়ও কিন্তু সোনারগাঁ বাংলার রাজধানী ছিল। ঈশা খাঁ সোনারগাঁও বাংলার রাজধানী স্থাপন করেন। বাংলার রাজধানী স্থাপন হয়েছিল ঈশা খাঁর সময় সোনারগাঁ বর্তমানে নারায়ণগঞ্জ জেলার একটি উপজেলা। সোনারগাঁও এমন একটা জায়গায় অবস্থিত যার পূর্বে রয়েছে আপনি পাবেন মেঘনা নদী, পশ্চিমে পাবেন শীতলক্ষ্যা নদী, দক্ষিণে পাবেন ধলেশ্বরী নদী, উত্তরে পাবেন ব্রহ্মপুত্র নদ। দেখছেন, মানে এমন জায়গায় অবস্থিত চারদিক থেকে নদী। আর আগে প্রাচীনকালে যত জনপদ স্থাপিত হতো প্রত্যেকটা জনপদ কিন্তু এই নদীর তীরে বা নদীকে কেন্দ্র করেই তৈরি হতো। সো সোনারগাঁ এর পূর্বে মেঘনা, পশ্চিমে শীতলক্ষ্যা, দক্ষিণে ধলেশ্বরী, উত্তরে ব্রহ্মপুত্র নদ দ্বারা বেষ্টিত একটি বিস্তীর্ণ জনপদ ছিল। এর পূর্ব নাম ছিল সুবর্ণ। সো এই যে আমরা দেখতে পাচ্ছি সুবর্ণ কার নাম? আমাদের সোনারগাঁয়ের পূর্ব নাম।